পার্বত্য অঞ্চলের কিছু মানুষ পশুপালন করে, এর ব্যাখ্যা করো। লোয়েস সমভূমি কাকে বলে? কেবলমাত্র ভঙ্গির পর্বতে ভাঁজ দেখা যায় কেন? দোয়াব কাকে বলে? ক্যাটারাক্ট কাকে বলে? আজকের এই প্রশ্নগুলোর সঙ্গে আরো প্রশ্ন এবং উত্তর সহ বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওতে। হ্যালো ব্রেনার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দেখতে পাচ্ছ অন স্ক্রিন যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ দ্বিতীয় পরীক্ষার জন্য ভূগোলের যে ইউনিট টেস্ট সাজেশান, সেই সাজেশান একদম চলে এসেছে। আর এই প্রশ্নগুলো যদি কমপ্লিট করে মুখস্থ রাখতে পারো তবে পরীক্ষায় হুবহু কমন আসবে এবং তোমরা 100তে 100 নাম্বার পাবেই। তো চলো বেশি দেরি না করে দেখে নেওয়া যাক। তোমাদের পরীক্ষার পূর্ণমান হলো 25, অর্থাৎ ভালো করে পড়তে হবে। তোমাদের যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে বন্ধুদের কাছে শেয়ার করে দেয়, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলো আর বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। তবে এই হলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 7-এর জিওগ্রাফির সেকেন্ড ইউনিট টেস্টের কোয়েশ্চেন সাজেশন। সাবজেক্ট হলো ভূগোল। প্রশ্নগুলো একবার দেখে কি অনেকগুলো প্রশ্ন আছে। প্রথমে এমসিকিউ টাইপ প্রশ্ন, তারপর হলো এসিকিউ টাইপ, তারপর ধীরে ধীরে বড় হচ্ছে এবং শেষ মেশ আছে হচ্ছে বড় প্রশ্ন, সব থেকে লং প্রশ্ন এগুলো। প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। পৃথিবীর ছাদ কাকে বলা হয়? পৃথিবীর ছাদ কাকে বলা হয় তোমরা অবশ্যই জানো। আন্দিজ হবে না, পামির হতে পারে, ম্যানগ্রোভ, ভেঙ্কটেশ। এখানে হলো পামির মালভূমি। পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। নদীর বদ্বীপ সংলগ্ন অংশের প্রশস্ত নদী মোহনাকে কি বলে? নদীর বদ্বীপ সংলগ্ন অংশের প্রশস্ত মোহনাকে কি বলে? নদীবক্ষ, প্লাবনভূমি, খাড়ি না মোহনা? তো এখানে সঠিক উত্তর হবে খাড়ি। মার্বেল কোন শিলার উদাহরণ? বেলে পাথর, রূপান্তরিত শিলা, পাললিক শিলা না পরিবর্তিত শিলা? মার্বেল হলো এক প্রকার রূপান্তরিত শিলার উদাহরণ। চক কোন শিলা? বেলে পাথর, রূপান্তরিত শিলা, পাললিক শিলা, পরিবর্তিত শিলা? তো এখানে চক হলো একটি পাললিক শিলা। এই দুটো প্রশ্ন ভালো করে মনে রাখতে হবে, একটি পরীক্ষায় আসবে। নেক্সট প্রশ্ন আছে নীলনদ কোথায় অবস্থিত? নীলনদ অবস্থিত কোথায়? আমেরিকা, রাশিয়া, মিশর না দক্ষিণ আফ্রিকা? তো এখানে সঠিক উত্তর হবে আফ্রিকায় মিশর অবস্থিত, আফ্রিকার মিশর। আর নীলনদ অবস্থিত সেই মিশরে। নেক্সট প্রশ্ন আছে যে মিশরকে কে নীলনদের দান বলেছেন? লোটাস পটাস, হেরোডোটাস, মেগাস্থেনিস? তো মিশরকে নীলনদের দান বলেছেন, এই কথাটা বলেছেন হেরোডোটাস। নেক্সট প্রশ্ন আছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশের নাম কি? পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম, প্রথম মানে সবথেকে বৃহত্তম মহাদেশের নাম তোমরা অবশ্যই জানো এশিয়া মহাদেশ। আর সব থেকে ক্ষুদ্রতম হলো আন্টার্কটিকা। আর দ্বিতীয় বৃহত্তম মহাদেশের নাম কি? এশিয়া মহাদেশ না আফ্রিকা মহাদেশ না ইউরোপ মহাদেশ? ইউরোপ মহাদেশ তো হবে না, তো এখানে সঠিক উত্তর হবে আফ্রিকা মহাদেশ। তো এই ছিল এমসিকিউ। যে এমসিকিউগুলো সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। প্রথম ছিল পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। তারপর ছিল যে নদীর বদ্বীপ সংলগ্ন অংশের প্রশস্ত নদী মোহনাকে বলা হয় নদীবক্ষ, খাড়ি। মার্বেল হলো রূপান্তরিত শিলার উদাহরণ। চক হলো পাললিক শিলা উদাহরণ। নীলনদ অবস্থিত মিশরে, আফ্রিকার মিশরে। মিশরকে নীলনদের দান এই কথাটি বলেছেন হেরোডোটাস। আর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশের নাম হলো আফ্রিকা মহাদেশ। আর একদম বৃহত্তম মহাদেশের নাম হলো এশিয়া মহাদেশ। এবার আছে যে কোনো 5টি বলেছে করতে, এক কথায় উত্তর প্রশ্ন। যে প্রথম প্রশ্ন আছে পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি? এটা তোমরা অবশ্যই জানো। পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গের নাম আগেও বলা হয়েছে, অনেকবার বলা হয়েছে, মাউন্ট এভারেস্ট। পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গের নাম হলো মাউন্ট এভারেস্ট এবং এই মাউন্ট এভারেস্টের উচ্চতা হলো 8,848 মিটার। 8,848 মিটার হলো মাউন্ট এভারেস্টের উচ্চতা। নেক্সট প্রশ্ন হলো ইম্পর্টেন্ট প্রশ্ন যে পৃথিবীর বৃহত্তম মালভূমির
নাম কি? পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কি? পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম হলো তিব্বত মালভূমি। এটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন আছে যে গ্রানাইট কি জাতীয় শিলা? গ্রানাইট কি জাতীয় শিলা? তো গ্রানাইট হলো আগ্নেয় শিলা। এখানে অনেক ধরনের শিলার উদাহরণ তোমাদের দেওয়া হয়েছে, যে এখানে দেওয়া হয়েছিল পাললিক চক হলো পাললিক শিলা, তারপর চক একটা দেওয়া হয়েছিল, তারপর কি ছিল আর একটা মার্বেল হলো রূপান্তরিত শিলা, চক হলো পাললিক শিলা, আর এসে কিউ এখানে হলো যে গ্রানাইট হলো আগ্নেয় শিলা। নেক্সট প্রশ্ন আছে যে মাটির সৃষ্টির প্রথম অবস্থাকে কি বলা হয়? মাটির সৃষ্টির প্রথম অবস্থাকে বলা হয় রেগলিথ। মাটির সৃষ্টির প্রথম অবস্থাকে বলা হয় রেগলিথ। পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? পৃথিবীর দীর্ঘতম নদী হলো নীলনদ, এবং এই নীলনদ একটু আগে বলা হয়েছে যে মিশরে অবস্থিত। পৃথিবীর দীর্ঘতম নদীর নাম হলো নীলনদ। মরুভূমির জাহাজ কাকে বলা হয়? এটা তোমরা সবাই পারবা, ছোট বাচ্চারাও পারবে, যে মরুভূমির জাহাজ বলা হয় সবসময় উটকে। নেক্সট আছে যে ভারতের সিন্ধু নদ, এটা কি জাতীয় নদ বা নদী? ভারতের সিন্ধু নদী বা সিন্ধু নদ কি জাতীয় নদী? ভারতের সিন্ধু নদ হলো একটি আন্তর্জাতিক নদী। আবহ বিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণকে কি বলা হয়? আবহ বিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণকে কি বলা হয়? আবহ বিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণকে বলা হয় রেগলিথ। রেগলিথ বলা হয়। নেক্সট আছে যে এবার একটু বড় প্রশ্ন, যে চ্যুতি বা ফল্ট কাকে বলে? চ্যুতি বা ফল্ট কাকে বলে? প্রবল ভূ আলোড়নের ফলে সৃষ্ট কোনো অঞ্চলে প্রচণ্ড টান বা সংকোচনের সৃষ্টি হয়, ফলে ওই অঞ্চলে শিলাস্তর উলম্ব বা আড়াআড়িভাবে ফাটল দেখা দেয়, এবং ওই ফাটল বরাবর ভূপৃষ্ঠের একদিকের অংশ অন্য দিকের অংশ থেকে বিচ্যুতি হয়ে উপরে ওঠে, এবং এইভাবে নিচে বসে গেলে তাকে বলা হয় চ্যুতি বা ফল্ট। নেক্সট আছে যে নদীর সঞ্চয় কার্য কখন করে? নদী তার সঞ্চয় কার্য কখন করে? নদী নিয়ে বিস্তারিত একটি আলোচনা করা হয়েছে ভিডিওতে, তোমরা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নেবে। নদী সঞ্চয় কার্য করে কখন? কোনো নদী উপত্যকা ভূমির ঢাল যখন যথেষ্ট কমে যায়, তখন নদী আর ক্ষয় করার পর্যায়ে থাকে না। এই অবস্থায় নদীর গতিবেগ অত্যন্ত মন্থর বা ধীর হয়ে যাওয়ার কারণে উৎস থেকে বেয়ে আসা নুড়ি, বালি বা পলি, কাদা প্রভৃতি পদার্থগুলোকে নদীর উপত্যকার দুই পাশে কিংবা নদীর মাঝ বরাবর নদী সঞ্চয় করে থাকে। এইভাবে নদী সঞ্চয় কার্য করে। নিজের প্রশ্নগুলো এবার হলো 2-3টি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্নটা ইম্পর্টেন্ট, যে দোআব কাকে বলে? তোমরা অবশ্যই পড়েছো ইতিহাস ভূগোল বইয়ে যে দোআব কথাটি হলো একটি পার্সি শব্দ। আগের বারও বলা হয়েছিল আগের ভিডিওতে, সেটা যে পাশাপাশি দুটি নদী উপত্যকার মধ্যবর্তী ভূমিকে বলা হয় দোআব। যেমন গঙ্গা ও যমুনার মধ্যবর্তী অংশকে গঙ্গা যমুনার দোআব বলা হয়। নেক্সট আছে ক্যাটারাক্ট কাকে বলে? ক্যাটারাক্ট নিশ্চয়ই, ক্যাটারাক্ট মানে জলপ্রপাতের সঙ্গে যুক্ত ওয়াটারফল। জলপ্রপাতে বিপুল জলরাশি যখন প্রবল গতিতে প্রবাহিত হয় ফুলে, তখন তাকে ক্যাটারাক্ট বলে। যেমন আফ্রিকার নীল নদের গতিতে খার্তুম থেকে আসওয়ান পর্যন্ত 6টি কাঠের একটা লক্ষ্য করা যায়। নেক্সট আছে নদীর উচ্চ প্রবাহে আয়াকৃতির উপত্যকার সৃষ্টির অন্যতম প্রধান কারণ কি? নদীর উচ্চ প্রবাহে আয়াকৃতির উপত্যকা সৃষ্টির অন্যতম প্রধান কারণ কি? নদীর উচ্চ প্রবাহে আয়াকৃতির উপত্যকা সৃষ্টির অন্যতম প্রধান কারণ হলো নদীর নিম্নক্ষয়ের ক্ষমতা বেশি হওয়া। এইবার হলো আর একটু বড় প্রশ্ন, লোয়েস সমভূমি কাকে বলে? মরুভূমির শুষ্ক হলুদ বর্ণের চূর্ণময় বালুকণা কখনো কখনো বায়ুর মাধ্যমে বহু দূরে উড়ে গিয়ে সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি হয় বা সৃষ্টি করে তাকে লোয়েস সমভূমি বলা হয়। মঙ্গোলিয়ার গোবি মরুভূমি থেকে লোয়েস বায়ু বাহিত হয়ে চীনের হোয়াংহো নদীটা কিন্তু চীন থেকে সৃষ্টি, হোয়াংহো নদীর অববাহিকায় লোয়েস সমভূমি গঠন করেছে। নেক্সট আছে যে কেবলমাত্র ভঙ্গিল পর্বতেই ভাঁজ দেখা যায় কেন? দুটি পাত পরস্পরের দিকে এগিয়ে আসলে পাত দুটির মাঝে অবস্থিত মহীখাতে সঞ্চিত পলিতে প্রবল পার্শ্বচাপের সৃষ্টি হয়। পার্শ্বচাপের কারণেই পলিরাশি ভাঁজ খেয়ে ওপরের দিকে উঠে আসে এবং ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়, তাই ভঙ্গিল পর্বতে ভাঁজ দেখা যায়। অন্যান্য পর্বত সৃষ্টিতে এরূপ পার্শ্বচাপের প্রভাব দেখা যায় না, তাই কোনো ভাঁজ সৃষ্টি হয় না। তবে যে সকল ভঙ্গিল পর্বত ক্ষয় পেয়ে ক্ষয়জাত পর্বতে পরিণত হয়, সেই সকল ক্ষয়জাত পর্বতের ভাঁজ অবশিষ্ট থেকে যায়।
নেক্সট আছে যে পার্বত্য অঞ্চলের কিছু মানুষ পশুপালন করে, এই লাইনটা ইম্পর্টেন্ট। তো এর কারণ ব্যাখ্যা করো, এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে, বড় প্রশ্ন। সাধারণত সমুদ্র পৃষ্ঠ থেকে গড়ে 900 মিটারের উঁচু শিলাময় বন্ধুর সুবিস্তীর্ণ ভূমিভাগ পার্বত্য অঞ্চল নামে পরিচিত। পার্বত্য অঞ্চলের বেশ কিছু পরিবেশগত প্রতিকূলতা এখানকার মানুষের জীবন ও জীবিকাকে বিশেষভাবে নিয়ন্ত্রণ করে। যেমন এখানকার ভূমিভাগ অত্যন্ত বন্ধুর ও কৃষিকাজের জন্য প্রয়োজনীয় উর্বর মাটি এখানে খুব একটা পাওয়া যায় না। এখানকার রাস্তাঘাট যথেষ্ট অনুন্নত। বাসস্থানগত দিক থেকে মানুষের বিচ্ছিন্নতাও এই অঞ্চলে অত্যন্ত স্পষ্ট, যার ফলে পার্বত্য অঞ্চলে কৃষি বা শিল্পের সুযোগ অনেক কম। তবে এখানকার প্রতিকূল পরিবেশটিতে ঘন অরণ্যের কিংবা ছোট বড় তৃণভূমির যথেষ্ট প্রাধান্য থাকে, তাই এই প্রভাবটিকে কাজে লাগিয়ে মানুষ পশুপালন করে থাকে। যেমন উদাহরণ হিসেবে বলা যায় যে কুমায়ুন হিমালয় খাতি বা জাটলি গ্রামের বেশ কিছু মানুষ পশুপালনকে তাদের জীবিকা হিসেবে বেছে নিয়েছে। নেক্সট আছে যে মানব জীবনের ওপর মালভূমি কী প্রভাব দেখা যায়। মানব জীবনের ওপর মালভূমির প্রভাব অপরিসীম, এ কথাটা লিখতে হবে। যেমন খনিজ সম্পদের ভাণ্ডার স্বরূপ মালভূমি অঞ্চল প্রচুর খনিজ সম্পদে পরিপূর্ণ হয় বলে একে খনিজ সম্পদের ভাণ্ডার হিসেবে ধরা হয়। এখানে সাধারণত কয়লা, আকরিক লোহা, ম্যাঙ্গানিজ, নিকেল, তামা, অভ্র, চুনাপাথর প্রভৃতি মূল্যবান খনিজ সম্পদ পাওয়া যায়। খনিজ সম্পদের প্রাচুর্যের জন্য ভারতের ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়। তাহলে এখান থেকে শর্ট প্রশ্ন বা ছোট প্রশ্ন আসতে পারে যে ভারতের খনিজ ভাণ্ডার কাকে বলা হয়। তো সেক্ষেত্রে উত্তর হবে ভারতের ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়। নেক্সট আছে শিল্প স্থাপন। শিল্প গড়ে ওঠার প্রয়োজনীয় কাঁচামাল, খনিজ বা কৃষিজাত কাঁচামাল সেগুলো সহজে পাওয়া যায় বলে এখানকার বৃহদায়তন লৌহ ইস্পাত শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, কার্পাস বয়ন শিল্প, এই ধরনের শিল্প গড়ে উঠেছে। নেক্সট পয়েন্ট আছে কৃষিকাজ। মালভূমি অঞ্চলের বন্ধুর ভূপ্রকৃতি ও স্বল্প বৃষ্টিপাত কৃষিকাজের অনুপযোগী হলেও মালভূমির মধ্য দিয়ে প্রবাহিত নদী উপত্যকার উর্বর মাটিতে তুলো, ধান, পেঁয়াজ, আখ ইত্যাদি চাষ করা হয়। আবার মালভূমির খাড়া ঢালে চা, কফি, রাবার চাষ করা যায়। যেমন ভারতের দাক্ষিণাত্য মালভূমির মৃত্তিকায় প্রচুর তুলো চাষ করা হয়। নেক্সট লাস্ট পয়েন্ট হলো যে জলবিদ্যুতের প্রাচুর্য। বন্ধুর ভূপ্রকৃতির জন্য মালভূমি অঞ্চলের নদীগুলি খরস্রোত হওয়ায় সহজেই জলবিদ্যুৎ উৎপাদন করা যায়। নেক্সট হচ্ছে যে মিশরের শিল্পে নীলনদের অবদান উল্লেখ করো। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, 4টে স্টার দেওয়া আছে। উত্তর হলো যে মিশরের শিল্পোন্নতিতে নীলনদের অবদান অপরিসীম। নীলনদের উচ্চ প্রবাহে তেমন কোনো শিল্প কারখানা গড়ে না উঠলেও সুদান ও মিশরের শিল্পের যথেষ্ট বিকাশ ঘটেছে। কার্পাস বয়ন শিল্প এখানকার প্রধান শিল্প। আলেকজান্দ্রিয়া, কায়রো প্রভৃতি অঞ্চলে উন্নত মানের বস্ত্র উৎপাদিত হয়। এছাড়া পশম, চিনি, বনস্পতি, পুরনো সংস্কৃতি ও পিরামিডের ওপর নির্ভর করে পর্যটন শিল্প, কায়রোর কাছে হলওয়েনে লৌহ ইস্পাত কারখানা প্রভৃতি গড়ে উঠেছে। মিশরের শিল্পের এরূপ বিকাশের কারণগুলো হলো নিম্নরূপ। প্রথম হলো কৃষিজ শিল্পের বিকাশ। নীলনদের প্লাবনের ফলে মিশরে যে উর্বর পলি মাটি সমৃদ্ধ প্লাবন ভূমি সৃষ্টি হয়েছে, সেখানে কৃষিকাজ খুবই ভালো হয়। এই কৃষিকাজ ফসলের ওপর নির্ভর করে বিভিন্ন শিল্প গড়ে উঠেছে। যেমন দীর্ঘ আঁশযুক্ত তুলো ইক্ষুর ওপর নির্ভর করে বিকাশ লাভ করেছে যথাক্রমে কার্পাস বয়ন শিল্প ও চিনি শিল্প। জলের চাহিদা ও মিশরের বিভিন্ন শিল্প কারখানার প্রয়োজনীয় জলের উৎস হলো নীলনদ। নীলনদে সারা বছর জল থাকায় শিল্পে জলের অভাব হয় না। নেক্সট পয়েন্ট হলো জলবিদ্যুৎ। নীলনদে বহুমুখী নদী পরিকল্পনার মাধ্যমে যে জলবিদ্যুৎ উৎপাদিত হয় তা মিশরের শিল্পোন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। আর লাস্ট পয়েন্ট হলো যে পরিবহন। নীলনদ ও তার বিভিন্ন উপনদী এবং খালপথের মাধ্যমে শিল্পের কাঁচামাল ও শিল্পজাত দ্রব্য খুব কম খরচে পরিবহনের সুবিধা রয়েছে, যা মিশরের শিল্পোন্নতির অন্যতম কারণ। যাই হোক, এই ছিল প্রশ্ন। এসএকিউ প্রশ্ন। বড় প্রশ্ন হিসেবে আছে লোয়ের সমভূমি কাকে বলে? কেবলমাত্র ভঙ্গিল পর্বতেই ভাঁজ দেখা যায় কেন? পার্বত্য অঞ্চলের কিছু মানুষ পশুপালন করে, এর কারণ ব্যাখ্যা করো। মানব জীবনের ওপর মালভূমির কী প্রভাব দেখা যায়? মিশরের শিল্পে নীলনদের অবদান উল্লেখ করো। পৃথিবীর উচ্চতম শৃঙ্গের নাম কি?
নীলনদ কোথায় অবস্থিত? চক কোন ধরনের শিলা? পৃথিবীর ছাদ কাকে বলা হয়? নীলনদ কোথায় অবস্থিত? মিশরকে নীলনদের দান কে বলেছেন? পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশের নাম কি? পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি? পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কি? গ্রানাইট কি জাতীয় শিলা? মাটি সৃষ্টির প্রাথমিক অবস্থাকে কি বলা হয়? পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? মরুভূমির জাহাজ কাকে বলা হয়? ভারতের সিন্ধু নদ একটি কি জাতীয় নদ? আবহবিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণকে কি বলা হয়? চ্যুতি বা ফল্ট কাকে বলে? নদীর সঞ্চয় কার্য কখন করে? দোআব কাকে বলে? ক্যাটারাক্ট কাকে বলে? নদীর উচ্চ প্রবাহে আয়াকৃতির উপত্যকার সৃষ্টির অন্যতম প্রধান কারণ কি? লোয়েস সমভূমি কাকে বলে? কেবলমাত্র ভঙ্গিল পর্বতেই ভাঁজ দেখা যায় কেন? পার্বত্য অঞ্চলের কিছু মানুষ পশুপালন করে, এর কারণ ব্যাখ্যা করো। মানব জীবনের ওপর মালভূমির ভূমিকা কী? মিশরের শিল্পে নীলনদের অবদান উল্লেখ করো। Subscribe now and press the bell icon. Never miss an update.